লিফলেট হাতে স্কুলে স্কুলে যাওয়া, বন্ধুরা সবাই চাকরিতে গেল বা পরিবার সমাজের কাছ থেকে এই নিয়ে কি সমালোচনার মুখোমুখি আপনি হয়েছিলেন? আপনাদের এত বড় একটি টিউটর নেটওয়ার্ক, অ্যান্ড এখানে হচ্ছে অনেক রেজিস্টার্ড টিউটর আছে, এটা আপনি কিভাবে তৈরি করলেন? আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। আমি আছি আপনাদের সাথে আহসান আনি বিজয়ের কণ্ঠ থেকে। আজ আমাদের এই বিশেষ পর্বে আমরা পরিচিত হব এবং গল্প শুনব এমন একজন মানুষের থেকে যিনি একা হাতে পুরো বাংলাদেশের ইংলিশ মিডিয়াম টিউটরিং সেক্টরটাকে গড়ে তুলেছেন এবং তার চেহারা পরিবর্তন করেছেন। 13 বছর আগে যখন টিউটর, স্টুডেন্ট এবং প্যারেন্টসদের একটি নিরাপদ, ট্রান্সপারেন্ট এবং প্রফেশনাল প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, তখনই তিনি শুরু করেন ছোট্ট একটি উদ্যোগ, যা আজ হাজারো পরিবারের কাছে একটি ভরসার নাম, টিউটর ক্লাব সাইট। শূন্য থেকে শুরু, লিফলেট হাতে স্কুলে স্কুলে যাওয়া, বন্ধুরা সবাই চাকরিতে গেল, কিন্তু তিনি তার স্বপ্নকে আঁকড়ে ধরে রেখে এই পথ চলা শুরু করলেন। এই দীর্ঘ পথচলায় ছিল অগণিত সংগ্রাম, পরিশ্রম এবং ত্যাগ। আর আজ তিনি একজন শুধু উদ্যোক্তাই নন, তিনি একজন ভিশন হোল্ডার, যিনি এডুকেশন সার্ভিস ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একটি নতুন পরিচয় এবং একটি নতুন মানদণ্ড। চলুন কথা বলে নেই তারিকুল মাহবুব লিও এর সঙ্গে এবং জেনে নেই তার জীবনের এই সংগ্রাম, পরিশ্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 13 বছর আগে যখন আপনার টিউটর ক্লাব সাইট, এই জিনিস মানে এই সাইটটা আপনি শুরু করেন, এটার মূল প্রেরণা কি ছিল? বা তখন তো আপনাকে কেউই চিনতো না, তো ওই সময়ের অভিজ্ঞতাটা আপনার কি ছিল? আচ্ছা, আমি একটা সময় নিজে স্টুডেন্ট পড়াতাম। তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। তো আমি পড়াতে পড়াতে আমি বুঝতে পারি যে আসলে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচারের অনেক ক্রাইসিস ছিল। আচ্ছা। তো আমি নিজেই উদ্যোগ নেই যে আমি আমি টিউটর একটা প্ল্যাটফর্ম তৈরি করব ইংলিশ মিডিয়াম গার্ডিয়ানদের জন্য বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেটাতে বোথ টিচার এবং গার্ডিয়ান দুজনেই উপকৃত হয়। তো আমি তখন তো ফেসবুক প্ল্যাটফর্ম এতটা পপুলার ছিল না। আমি নিজেই লিফলেট মানে অফলাইন মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই, লাইক লিফলেট বিতরণ করি। আমি নিজে স্কুলে স্কুলে গিয়ে লিফলেট বিতরণ করি। তো ওইখান থেকে আমার একজন, দুইজন, তিনজন কল মানে গার্ডিয়ানদের কল পাই। পরে আস্তে 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 এটা একটা মানে ভালো একটা গার্ডিয়ানদের একটা ডাটাবেস আমি নিজে ক্রিয়েট করি। আচ্ছা, আপনি যখন একা একা এই যে স্কুলে স্কুলে লিফলেট বিতরণ করতেন, তখনকার আপনার মানে অভিজ্ঞতাটা কেমন ছিল? বা তখন যে অনুভূতিটা যে একা একা আমি লিফলেট বিতরণ করছি, মানে এই যে একটা মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড এই যে একটা যে মানে সাহসিকতা, এই বিষয়টা আপনার তখন কেমন লাগছিল? তখন আমি ইউনিভার্সিটিতে যেহেতু পড়তাম, আমার আসলে আমার পড়াশোনার প্রেশারও অনেক ছিল। তো আমি কোনো কাজকে না ছোট করে দেখতাম না, যে আমি যেই কাজই মনে করতাম। আমি যখন লিফলেট বিতরণ করা শুরু করি, আমাকে আসলে অনেক নেগলেন্সির শিকার হয়েছে। ইভেন আমি যেখানে স্কুলে যেতাম, তো সেখানেও অনেকে দেখতাম যে রেসপন্স করতো না, ঠিক মতো রেসপন্স করতো না। তো আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, মোটামুটি আমার মানে গেট আপে মানুষ বুঝে দিত না ছেলেটা ভালো ফ্যামিলি থেকে আসছে আর কি। তো কেউ ভালো রেসপন্স করতো, কেউ ভালো রেসপন্স করতো না। তো একজন, দুইজন, তিনজন এভাবে আস্তে আস্তে করে আমি মানে শুরু করি আর কি আমার জার্নিটা। বন্ধুরা যখন সবাই ভালো চাকরিতে চলে গেলেন, তখন আপনি একা আসলে কিভাবে আপনার এই স্বপ্নটাকে ধরে রেখেছেন? বা পরিবার, সমাজের কাছ থেকে এই নিয়ে কি সমালোচনার মুখোমুখি আপনি হয়েছিলেন তখন? যখন আমার বন্ধুরা, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডে সবাই অনেক প্রোগ্রামিং এর জন্য অনেক বেশি পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে। তো দেখা যায় তাদের স্কিলটাও প্রথম থেকে তারা মানে ওইভাবে তৈরি করে নেয়, বাট আমার ওরকম সুযোগ হয়নি যে আমি প্রোগ্রামিং স্কিল ওইভাবে তৈরি করব। তো যে যার মতো ভালো ভালো জবে চলে গেল, আমি আমার এই জায়গাটা নিয়ে পড়ে থাকলাম। তো ওই সময়টা দেখা গিয়েছে যে আমার মানে রিলেটিভরাও বা আশেপাশে সবাই আমাকে বলতো যে কি কাজ করতেছি এই সে, কারণ জবের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে
সবারই একটা জবের প্রেশার থাকে, সব বাবা ফ্যামিলি বলেন বা অন্যান্য জায়গা থেকে বলেন, সবাই মানে এক্সপেক্ট করে যে তার মানে ছেলেটা যাতে একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করে বা জবে চান্স পায় আর কি। এটা তো আমি এইটা নিয়ে কখনো আমি ওভাবে চিন্তা করিনি। আমি চিন্তা করতাম যে না, আমি আমার প্ল্যাটফর্মটাকে ওভাবে গড়ে তুলবো। তো দেখা গিয়েছে যে ওইভাবে কেউ এই টিউশন ইন্ডাস্ট্রিটাকে ওভাবে আগে কেউ মানে চিনতো না, ওইভাবে জানতো চিন্তাও না, করে নাই। চিন্তাও করে নাই, বা অতটা যেগুলো ছিল অতটা আপনার ডেভেলপ ছিল না। তো আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমি যখন কাজ শুরু করি তখন থেকে আমি আর একটা মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, এবং আমি সবসময় একটা মানে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে এই শুধু আমি আমার এই প্ল্যাটফর্মটা না, আমার নিজের প্ল্যাটফর্ম না, এই ইন্ডাস্ট্রিটাকে আমি নতুনভাবে রিপ্রেজেন্ট করব সবার কাছে। তো এটা নিয়ে আমি কাজ শুরু করি, এবং আস্তে আস্তে এখানেই আমার মানে সবকিছু ফোকাস করি, আমার ক্যারিয়ারের সময়টা যে আমি লং টার্ম আমি আমার এখানে দিই। এই সময় আমার এক জবে যাও মানে থাকার কথা ছিল, এবং জবে তো ডেফিনেটলি এই আমাদের ব্যাকগ্রাউন্ডে যেসব আমার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তারা খুব ভালো করেছে আর কি, তাদের নিজেদের ক্যারিয়ারে খুব ভালো করেছে। তো আমি আমার সব ক্রিটিসিজম বা সবকিছু নেগলেন্সি সবকিছুকে মানে আসলে উপেক্ষা করে আমি আমার এইটাকে প্রফেশন হিসেবে চুজ জি করি। ভাইয়া, আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনি খুবই একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন। তাহলে এই প্রতিকূল পরিবেশ থেকে আজকের এই টিউটর ক্লাব সাইট, এই জায়গাটাতে আপনি কিভাবে আসলেন? আহ, আমি প্রথম অবস্থায় মানে খুবই সামান্য গার্ডিয়ানদেরকে বা টিচারদেরকে সার্ভিস দিতাম আর কি, টিউটর সার্ভিস দিতাম বা টিউশন সার্ভিস দিতাম। একটা পর্যায়ে আমি খুব ভালো রেসপন্স পাই, তখন যেটা আপনার 100 200 এরকম চলে যায়। তো আমি একাই সবকিছু ম্যানেজ করতাম, ওয়ান ম্যান আর্মি ছিলাম, আমি একা মার্কেটিং করতাম, আমি একা গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করতাম, আমি একা টিচারদেরকে গার্ডিয়ানের সাথে কানেক্ট করে দিতাম, এবং আমি একা সবকিছু ফলো আপ করতাম আর কি। তো একটা সময় আমি দেখি দেখি কি যে আমার রেসপন্সটা এতটা বেশি আসছে যে আমার একা ম্যানেজ করাটা আসলে পসিবল টাফ হচ্ছে না। হয়ে যাচ্ছিল। তখন আমি অনলাইনে আমার তখন তো কোভিডের সময়ও ছিল, তো আমি করেছি কি আমার একটা রিমোট ওয়ার্ক সিস্টেম তৈরি করি আর কি, আচ্ছা। যেখানে অনলাইনে আমার কিছু এমপ্লয়ি থাকবে যারা গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করবে, এবং আমি আমার নির্দিষ্ট কাজগুলোকে ভাগ ভাগ করে দিই। আমি আমার পোর্শনে কাজ করি এবং বাকিদের কাজগুলোকে আমি আলাদা করে দিই। তখন আস্তে আস্তে এটাকে আমি মানে স্প্রেড করা তো শুরু করি, এবং আমি একটা জিনিস করতাম আগে থেকে ফিল করতাম যে আমাদের টিউশন প্ল্যাটফর্ম নিয়ে তো অনেকে কাজ করে, বাট স্পেসিফিক ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার মতো এরকম কেউ ছিল না। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টসরা সচরাচর অ্যাভেলেবেল থাকেও না, দেখা যায় যে ওরা বাইরে চলে যায়, অথবা সবাই মোটামুটি অতটা অ্যাভেলেবেল থাকে না। তো এই জায়গাটা একটা ক্রাইসিস যেখানে তৈরি হয়, যে গার্ডিয়ানদের ডিমান্ড থাকে সবসময় যে না, আমার ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চার জন্য আমার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচারই লাগবে। তো আমি এরকম স্কুলে গিয়ে টিচারদের সাথে কমিউনিকেট করা শুরু করি, ইউনিভার্সিটিতে গিয়ে কমিউনিকেট করা শুরু করি, এবং বেছে বেছে একদম বেছে বেছে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচারদেরকে কালেক্ট করা শুরু করি আর কি। ওদের ডেটাবেসটাকে আগে আমি বানাই, তারপরে ওদেরকে বিভিন্নভাবে ফলো আপ করা, ট্রেন করা, বাইরে মিট করা, ওদেরকে বিভিন্নভাবে আমি ওদেরকে আমার একটা মানে প্ল্যাটফর্মে নিয়ে আসি। এ টু জেড খুব সুন্দর একটা মানে ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি ম্যানেজমেন্ট। একাই ওয়ান ম্যান আর্মি হয়ে পুরো কাজটা করেছেন। পরে আমি 2022 সাল থেকে নিজে নিজে আমি অফিস, আমার একটা টিম মিলে অফলাইনে কাজ করা শুরু করি। প্রথম জার্নিটা ছিল আমার 2022 সালে, আমি অফিসিয়ালি স্টার্ট করি আর কি, ট্রেড লাইসেন্স দিয়ে। তখন আমি ফিল করি যে আমার একটা টিম দরকার, কারণ এত রেসপন্স আসলে আমার একার পক্ষে ম্যানেজ করা পসিবল ছিল না। তো আমি অনলাইনে এরকম মানে যে আমার একটা কল সেন্টার সেট আপও আমি তৈরি করি, যেখানে টিচারদেরকে এবং গার্ডিয়ানদের সাথে সহজভাবে কমিউনিকেশন করা পসিবল হবে। এই জিনিসটা আগে কখনো কেউ ওভাবে চিন্তাও করেনি। তারপরে আমি আস্তে আস্তে এটাকে এটাকে ডেভেলপ করার জন্য অনেক কিছু অনেক সুন্দর সুন্দর মার্কেটিং প্ল্যান তৈরি করি। যেমন আমি ফার্স্ট মানে মডেল দিয়ে এটার একটা ভিডিও বিজ্ঞাপন ইন্ট্রোডিউস করি, যেটা এই প্ল্যাটফর্মে আগে কখনো কেউ করেনি।
এখন দেখি যে সচরাচর সবাই মডেল দিয়ে করছে, অন্যান্য যারা টিউশন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে মডেল দিয়ে করছে, বাট আমি এই জিনিসটা অনেক আগে থেকে আমি প্রথম শুরু করি। তারপরে এটাকে আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে এটাকে আমি সবার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করব সবার কাছে, গার্ডিয়ানদের কাছে বলেন বা টিচারদের কাছে বলেন। তো এটা ছিল আমার প্রথম উদ্যোগ। তারপরে আমি এটাকে আস্তে আস্তে আমার প্ল্যান ছিল, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি শুরু থেকে স্বপ্ন দেখতাম যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে এটার সাথে ইন্টিগ্রেট করব, এই প্রফেশনের সাথে আমি ইন্টিগ্রেট করব। তো আমার ছিল যে আমি এমন একটা অ্যাপ বানাবো যেটা ইউনিক হবে, একদম টোটালি ইউনিক হবে। তো ওই অ্যাপ বানানোর কাজটা আমি শুরু করি, আস্তে আস্তে শুরু করি, এবং আমি বিভিন্ন অ্যাপ ট্যাপ বা বিভিন্ন আমার পুরো এক্সপিরিয়েন্স 13 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যে কি হবে, কি পুরো টোটাল প্রসেসটা আমি অটোমেটেড করে ফেলেছি। একদম টিচার হায়ার থেকে শুরু করে পড়ানো পেমেন্ট পর্যন্ত সবকিছু আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। এবং অ্যাপটা শুধুমাত্র মানে টিউশন হায়ার এবং টিউটর হায়ারের জন্য না, এই অ্যাপের মধ্যে গার্ডিয়ানরা তাদের ডেইলি নোটস পাবে, ইবুক ডাউনলোড করতে পারবে, পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে, পেমেন্ট করতে পারবে, ইনস্ট্যান্ট সাপোর্ট সিস্টেম পাবে, যে জিনিসটা আগে কখনো বাংলাদেশে তৈরি হয়নি। আচ্ছা, এটা তো তাহলে খুবই সুন্দর এন্ড খুবই মানে সহযোগী একটা জিনিস। জি। আচ্ছা ভাইয়া, আপনার এই সুন্দর অ্যাপসটাতে আরো কি কি ফ্যাসিলিটিস বা ফিচার্স আছে? আমার অ্যাপসে আমি এআই ম্যাচিং সিস্টেম রেখেছি। যদি কোনো টিচার স্পেসিফিক একটা লোকেশনে তার প্রোফাইল পোস্ট করে, ওই এরিয়াতে কোনো গার্ডিয়ান যদি টিউটর হায়ার করে, তার কাছে এই নোটিফিকেশনটা ডিরেক্টলি চলে যাবে, এবং সে ওইখান থেকে সে অ্যাপ্লাই করে টিউশনটাতে সে বুক করতে পারবে। আচ্ছা, এটাকে এআই ম্যাচ সিস্টেম বলে। এখন তো আসলে এআই যুগ, এআই এর যুগ, আপনি জানেন, অনেক বেশি আপডেটেড সবকিছু, এবং এআই নিয়ে অনেক কিছু আসছে। তো আমি আমার মানে এআই টেকনোলজিটা এই অ্যাপস এর মধ্যে আমি ইন্টিগ্রেট করেছি, কাজে লাগিয়েছেন, এবং খুব সুন্দর একটা ওয়েতে, যে আমি যেই লোকেশনে আছি মানে এটা অটোমেটিক্যালি ওই লোকেশনে হচ্ছে আমি একজন সেম গার্ডিয়ান এবং টিচার দুজনের কাছে দুজনই পেয়ে যাচ্ছি। যদি কোনো ধরেন যদি কোনো টিচার তার প্রোফাইল পোস্ট করে আর কি, যে তার ব্যাকগ্রাউন্ড এটা, ধরেন উত্তরাতে যদি কোনো টিচার প্রোফাইল পোস্ট করে, ওই একই মুহূর্তে যদি কোনো মানে স্টুডেন্ট বা গার্ডিয়ান দরকার হয়, গার্ডিয়ান যদি টিচার খুঁজে, তার কাছে এই নোটিফিকেশনটা দুইজনের চলে কাছেই যাবে, কানেক্টেড হয়ে যাবে, এবং সে অ্যাপস এর মাধ্যমে কানেক্টেড হতে পারবে আমাদের এখানে। এবং এই অ্যাপস এর মাধ্যমে কি সে তার মান্থলি পেমেন্ট কত বা কি এই সবকিছুই দেখতে পারবে, সবকিছু সে দেখতে পারবে, সবকিছু সে অ্যাপ্লাই করতে, ইভেন গার্ডিয়ানদের সাথে সে অ্যাপস এর মাধ্যমে কমিউনিকেট করতে পারবে। আমরা জিনিসটা শুধু ব্যাক এন্ড থেকে মানে হ্যান্ডেল করবো আর কি। তো যে জিনিসটা আমি উবার এবং পাঠাও এবং বিকাশ, এই তিনটা জিনিসের কে কম্বিনেশনে আমি আমার অ্যাপসটাকে তৈরি করি, যেটা আমার মনে হয় যে বাংলাদেশে আগে কখনো কেউ এভাবে চিন্তা করে নাই আর কি। হ্যাঁ, চিন্তা করে নাই, আর আমিও এটা আজকে প্রথম শুনলাম। টিউটর ক্লাব সাইডের সবচেয়ে বড় ব্রেক থ্রু কি ছিল? আচ্ছা, কোভিডের সময় তো অনেক পড়াশোনার অনেক গ্যাপ পড়ে যায়, কয়েক মাস। টিচাররাও ওইরকম, আমরা টিচার মানে গার্ডিয়ানের কাছ থেকে ওরকম কোনো রেসপন্স পাইনি। তো কোভিডের পরপর যখন অনলাইনে ক্লাস শুরু হয়, তখন আমাদের হিউজ পরিমাণে গার্ডিয়ানদের কাছ থেকে নক আসে, যেটা আমাদের জন্য আসলে ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ফার্স্টে অনলাইনে টিউটরিং সাপোর্টটা দিই, পরে এটা আস্তে 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 এটাকে আমরা অফলাইনে করি, এবং ইট ওয়াজ টোটালি ম্যাসিভ আকারে আপনার রেসপন্সটা আসে। আচ্ছা, কোভিডের সময় বেশ কয়েক মাস তো স্কুল বন্ধ থাকে, পড়াশোনাও বন্ধ থাকে বাচ্চাদের। তো ওই সময় আমরা ওইরকম টিউটর রেসপন্স পাই, মানে গার্ডিয়ানদের কাছ থেকে ওইরকম রেসপন্স পাইনি। কোভিডের পরপর যখন অনলাইনে ক্লাস স্টার্ট হয়, তখন থেকে আমাদের রেসপন্সটা অনেক বেশি আসে, এত বেশি আসে যে আমাদের মানে স্বল্প লোকবল দিয়ে আসলে জিনিসটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা আস্তে আস্তে জিনিসটাকে, আমাদের টিমটাকে আর একটু বড় করি, এবং আমরা যাতে প্রপারলি রেসপন্সগুলো বা লিডগুলো ম্যানেজ করতে পারি সেই ব্যবস্থা করি। এখান থেকে আমাদের বড় ব্রেক থ্রুটা আসে। পরে আমরা এখানে খুব ভালো একটা সার্ভিস দিতে পারি টিচারদের ক্ষেত্রে, গার্ডিয়ানদের ক্ষেত্রে। কারণ ওই সময়টা যখন মানে স্কুল বন্ধ ছিল, তখন তো
সবসময় মানে বেসিক্যালি ওদের পড়াশোনাও অনেকটা অফ ছিল আর কি। তো প্রথমে এটা অনলাইনে আমরা সাপোর্ট দিই, অনলাইন থেকে আস্তে 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 আমরা স্বল্প পরিসরে অফলাইনের দিকে যাই আর কি, 1-2 জন করে অফলাইনের দিকে যাই। তখন যখন অবস্থা নর্মাল হয়ে যায় তখন জিনিসটা আরো সুন্দর করে আমরা অর্গানাইজড ওয়েতে আমরা টিচার সার্ভিসটা আমাদের ওইভাবে দিতে শুরু করি, এবং এখান থেকে আমাদের হিউজ একটা না মানে এটাকে কি বলে সুনাম হয়ে যায় আর কি, যে আমরা ভালো সার্ভিস দিতে পেরেছি এই ক্রাইসিস পিরিয়ডে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার এই কোভিড এর সময় যুদ্ধের গল্পটা কি, বা তখন আপনি কি কি প্রবলেম ফেস করেছিলেন? আচ্ছা, কোভিডের আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার একটা নর্মাল ফ্লো ছিল, গার্ডিয়ানদের রেসপন্সের ভালো ফ্লো ছিল, যে আমার মান্থলি এতগুলো অফার আমার আসতো, এতগুলো অফার কনফার্ম হতো। কোভিডের সময় এটা পুরোই জিরো হয়ে গিয়েছে, পুরো ফল হয়ে গেছিল। পুরো ফল হয়ে গেছে। যেহেতু আমি একটা টিম নিয়ে কাজ করতাম সেহেতু আমার আসলে ভালো একটা এক্সপেন্স যেত আর কি। তো আমার যেহেতু বিজনেস ওইভাবে রান করেনি, তো আমার দেখা গিয়েছে যে এই জিনিসটা আমি পুরো মানে অফ করে দেওয়া মানে টেম্পোরারি অফ করে দেওয়া হয়েছিল আর কি আমার কার্যক্রমটা। তো যেটা হয়েছে যে আমরা ওই সময় প্রায় কয়েক মাস আমাদের পুরো আমরা কাজ ছাড়া আমরা থাকি। এটা আস্তে আস্তে পরবর্তীতে যখন সবকিছু নর্মাল হয়, অনলাইন ক্লাসগুলো স্টার্ট হয়, তখন থেকে আমরা আবার রেসপন্স পেতে শুরু করি। বাট আমরা ইন দ্য মিন টাইম আমরা আমাদের মার্কেটিং যেটা থ্রু ফেসবুক বা অনলাইন যে মার্কেটিং গুলো আছে আমরা কখনো এগুলো অফ করিনি, যাতে আমরা একটা আমরা জানতাম যে কোভিডের পরবর্তী সময়টা যখন নর্মাল হয়ে যাবে তখন হিউজ পরিমাণে টিচারের ডিমান্ডটা থাকবে। তো আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আস্তে আস্তে বিল্ড আপ করি, এবং ওইভাবে আমরা এই জিনিসটাকে যাতে এক্সিকিউট করতে পারি ওইভাবে আমরা কাজ করি আর কি। তো এটাই ছিল আপনার জার্নি কোভিড এর সময়। আপনাদের এত বড় একটি টিউটর নেটওয়ার্ক, এন্ড এখানে হচ্ছে অনেক রেজিস্টার্ড টিউটর আছে, এটা আপনি কিভাবে তৈরি করলেন এবং এর মধ্যে আপনাদের কি কি কারিকুলাম আছে? আচ্ছা, আমরা যেটা করেছি যে আমরা শুরু থেকে একটা জিনিসে খুব বিশ্বাসী ছিলাম, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি। আমরা টিচারদের কাছে যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিলাম এবং টিচারদেরকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিয়েছি, এবং টিচারদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশনশিপে আমরা সবসময় মানে নিয়ে কাজ করেছি। যে আমাদের টার্গেট ছিল যে আমাদের সম্মানটা যাতে ঠিক থাকে আর কি। এখানে আমি জেনুইনলি যারা ও লেভেল এ লেভেল কমপ্লিট করেছে তাদেরকে একজন একজন করে রেজিস্ট্রেশন করিয়েছি আমার এখানে, এবং এখন দেখা গিয়েছে সেটা 30,000-এরও বেশি আমাদের টিউটর নেটওয়ার্ক রয়েছে। আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমি আমাদের প্রত্যেকটা এরিয়ার জন্য, গুলশান বলেন, বনানী বলেন, মিরপুর বলেন, উত্তরা বলেন, ধানমন্ডি, মোহাম্মদপুর, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি, এবং প্রত্যেকটা যে লোকেশনে থাকে তাকে ঠিক সেই লোকেশনে আমি মানে অ্যাড করেছি। তারপরে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা নর্থ সাউথ, আইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউল্যাব, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাম্পাস অ্যাম্বাসেডর রেখেছি। ওরা আমাদেরকে টিচার আর নেটওয়ার্ককে গড়ে তুলতে আরো বেশি হেল্প করে। তো এভাবে আমাদের টিচার নেটওয়ার্কটা গড়ে ওঠে, এবং আমরা বেসিক্যালি ইংলিশ মিডিয়ামে 3টা কারিকুলাম রয়েছে, এডএক্সেল, ক্যামব্রিজ এবং আইবি কারিকুলাম। এর মধ্যে আইবি কারিকুলামের টিচার পাওয়া খুবই ডিফিকাল্ট, এবং আইবি কারিকুলামে যেসব স্কুল ফলো করে তারা মানে আমাদের যারা বাংলাদেশের যারা টপ মোস্ট রিচেস্ট ফ্যামিলি তারা আইবি কারিকুলামের স্টুডেন্ট বাচ্চাদেরকে আইবি কারিকুলামে পড়ায় আর কি। এদের পড়াশোনার প্যাটার্নটাও ডিফারেন্ট, নর্মালি এডএক্সেল বা ক্যামব্রিজের মতো হয় না। তো আমরা আইবির জন্য আমাদের স্পেশাল ট্রেন আপ টিচার আমরা রিক্রুট করেছি আমাদের এখানে, যারা শুধু আইবি স্টুডেন্টদেরকে পড়ায়, এবং ওদের কারিকুলামটাকে ওভাবে যাতে ডেলিভারি দিতে পারে সেভাবে তারা মানে তাদেরকে আমরা ট্রেন আপ করেছি। ভাইয়া, অনেস্টি অ্যান্ড ট্রাস্ট, এই বিষয়টাকে আপনি কিভাবে নিশ্চিত করবেন? অ্যান্ড অবভিয়াসলি টিউটর ক্লাব সাইট, এটাতে মানুষ কেন চুজ করবে? দেখুন, আমাদের আসলে মেসেজটা খুবই সিম্পল, যে আমরা যতটুকু পারবো আমরা ততটুকুই বলবো, যতটুকু পারবো না সেটাও আমরা বলে দিব। তো যখন থেকে আমরা কাজ শুরু করেছি এই জিনিসটা আমরা মানে এনশিওর করেছি যে আমাদের রেপুটেশনটা যাতে ঠিক থাকে। এখনকার দিনের গার্ডিয়ানরা অনেক বেশি স্মার্ট। আগে তো ধরেন এমনও হয়েছে যে অনেক ফ্রড এজেন্সি ছিল যারা
ইংলিশ মিডিয়ামকে বাংলা মিডিয়ামকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বলে চালিয়ে দিই। আমরা যেটা করেছি, আমরা তাদের ডকুমেন্টস একটা একটা করে ভেরিফাই করে দেন আমরা গার্ডিয়ানের কাছে রেফার করেছি। আমাদের এন্ড থেকে আমরা এই জিনিসটা এনশিওর করি যে আমাদের কোনো টিচার যাতে ফেক আইডেন্টিটি অথবা ফেক ইনফরমেশন না দেয়। এই জিনিসটা নিয়ে আমরা খুব জোরালোভাবে কাজ করেছি এবং স্টিল নাও আমরা কাজ করছি। যেটা প্রবলেম হয়েছে যে গার্ডিয়ানরা তাদের কোয়ালিটি মানে টিচার কোয়ালিটিটা খুব ভালো চাচ্ছে, বাট স্যালারি তারা ওইভাবে অফার করছে না। সেক্ষেত্রে ভালো টিচাররা কিন্তু অ্যাপ্লাই করে না। তো আমরা যেটা করছি তা গার্ডিয়ানদেরকে কনভিন্স করার চেষ্টা করছি যে এখন একটা স্ট্যান্ডার্ড স্যালারি রেঞ্জ না মেনটেন করলে বা অফার না করলে একটা ভালো টিচার কখনোই অ্যাপ্লাই করবে না। তো কিছু কিছু গার্ডিয়ান কনভিন্স হচ্ছে, কিছু কিছু গার্ডিয়ান কনভিন্স হয় না। যারা কনভিন্স হয়, যারা ওভাবে আমাদের সাথে আমাদেরকে কোঅপারেট করে, আমরা শুধু তাদেরকে নিয়েই কাজ করি। আর যারা এমন মানে আমাদের সাথে কোঅপারেট করে না, তাদেরকে আমরা আসলে স্কিপ করে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা, আপনাদের এই টিউটর ক্লাব সাইডে এখানে শুধু টিউটরই দেওয়া হয় না, বরং টিউটরদেরকেও ট্রেনিং করা হয়। এই যে উদ্যোগটা, এটা আপনি কেন নিয়েছিলেন, অ্যান্ড এই ক্ষেত্রে টিউটরদের থেকেও আপনি কি ফিডব্যাক পেয়েছেন? দেখুন, আমাদের সবসময় টার্গেট ছিল ইউনিক কিছু করা, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট কিছু করা। তো আমরা এর জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের যারা টিচার আছে তারা তো একটা সময় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ব্যাচেলার্স কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে তারা জবের জন্য অ্যাপ্লাই করে, বাট তারা জানে না যে হাউ টু অ্যাপ্লাই, হাউ টু রাইট এ সিভি, প্রপার সিভি। তো আমরা এটা নিয়ে কাজ করি। আমরা আমাদের একজন এক্সপার্টকে দিয়ে অনলাইনে তাদেরকে ট্রেন আপ করাই, যাতে তারা তাদের জব যে মানে ডিফিকাল্টিস গুলো আছে তারা ঠিক মতো এগুলো ফেস করতে পারে। তো এই জন্য আমরা শুধু তাদেরকে ওয়েবিনারে ট্রেন করা বা তাদেরকে যে ধরনের আমাদের অফিসে এসে যেভাবে অফলাইনে ট্রেন আপ করা, এই ধরনের অনেক কিছু আমরা উদ্যোগ নিই। এটা ছাড়াও আমরা যেটা করি যে আমরা যারা যেসব টিচাররা আপ স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে চায়, লাইক এখানে ফেসবুক মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইনিং আছে, যাদের আগ্রহ আছে আমরা তাদেরকে নিয়েও আমরা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি। এই ধরনের আমাদেরও হিস্ট্রি আছে। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা বিষয়। এবং এখান থেকে যেটা হয়েছে যে আমরা টিচারদের কাছ থেকে হিউজ একটা রেসপন্স পেয়েছি, ভালো ফিডব্যাক পেয়েছি যে অন্যরা এই জিনিসটা করছেন, আপনারা এই জিনিসটা করেছেন, আমাদেরকে ভালো মানে আমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমরা এই জন্য একটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পেরেছি টিচারদের কাছেও, নট অনলি গার্ডিয়ান। যে আমরা শুধু টিচার প্রোভাইড করি না বা টিউশন প্রোভাইড করি না, আমরা একটা ওয়ান স্টপ সলিউশন ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে একজন টিচার বলেন বা একজন গার্ডিয়ান বলেন, তারা তাদের সবকিছু তারা যেটা এডুকেশন সেক্টরে যা যা দরকার, যা যা তাদের প্রয়োজন, সবকিছু আমাদের কাছ থেকে যাতে পায়। এই ফিডব্যাকের কথাটা থেকে আমি আরেকটা কথা জানতে চাই যে আপনি যদি কোনো স্টুডেন্ট বা কোনো প্যারেন্টস বা কোনো একটা গার্ডিয়ানের যদি দুইটা বা একটা ফিডব্যাকের কথা বলতেন বা আমাদের সাথে শেয়ার করতেন, এবং কোন মুহূর্তটাতে আপনার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আজ আমি সফল? দেখুন, আমার শুরুটা হয়েছে খুবই ছোট থেকে, আমি বলেছি, এর আগেও বলেছি। তো এটা আমি আরেকটু এক্সপ্লেইন করলে আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি যখন একটা স্টুডেন্টকে টিচার দেই, ও তো একটা সময় ক্লাস 1, 2, 3, 4 এভাবে করে ও লেভেলস কমপ্লিট করে, এ লেভেলস কমপ্লিট করে, সেও কিন্তু টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করে আমাদের এখানে। ও আচ্ছা। তো একটা টাইমে সে আমাদের এখানকার টিচারও হয়ে যায়। তখন গার্ডিয়ানদেরকে, ওকে যাকে মানে ওর গার্ডিয়ান তো ডেফিনেটলি আমাদের সাথে একটা কানেক্টিভিটি তো থাকে। অবশ্যই থাকে। তো যখন মানে আমাদেরকে বলে যে না, আমার এই বাচ্চাটা তোমার প্ল্যাটফর্ম থেকে শিখেছে, এখন সে নিজে একজন টিচার হয়ে গিয়েছে। এমনও দেখেছি যে বা শুনেছি যে ওই যে স্টুডেন্টকে আমরা টিচার দিয়েছি, সে টিচিং করার পরে বাইরে চলে যায় এবং তার লাইফে সে যথেষ্ট পরিমাণে সাকসেস হয়। তখন আমাদের কাছে গার্ডিয়ানরাই আমাদের কাছে মানে এটাকে কমপ্লিমেন্ট দেয় যে না, তোমরা একটু ডিফারেন্ট, সবার মতো এই জায়গাটা থেকে আসলে মোটিভ হয়ে আমরা চাচ্ছি যে এই এডুকেশন থেকে আমরা আমাদের বিজনেসটাকে স্প্রেড করতে, আরো মানে এখান থেকে আমরা কিভাবে আমাদের কার্যক্রমটাকে আরো বৃদ্ধি করতে পারি এবং কিভাবে এই রিলেটেড কাজগুলোকে করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং 2026 সালে ইনশাল্লাহ আমরা 3টা আমাদের হিউজ প্রজেক্ট রান করতে যাচ্ছি। যেটা প্রথম তো আমি বলেছিলাম যে আমাদের অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি,
তারপরে আমরা একটা স্টাডি অ্যাব্রোডের একটা কাজ করছি, এবং এটা আমরা রিসেন্টলি লঞ্চ করব, জানুয়ারির পরে আমরা লঞ্চ করব আমাদের স্টাডি অ্যাব্রোডের মানে বিষয়গুলো। এটা নিয়ে আমাদের টিম অলরেডি কাজ করছে, মার্কেটিং এবং আদার্স সেক্টরগুলো নিয়ে কাজ করছে। তারপরে আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা অনলাইনে জার্মান ল্যাঙ্গুয়েজের এই একটা প্রোগ্রাম করাচ্ছি, যেটা আগে টিউশন প্ল্যাটফর্ম থেকে কেউ কখনো করেনি। এবং আমি যে কাজগুলো করেছি বা করছি সেই জিনিসগুলো আগে এই প্ল্যাটফর্ম থেকে কেউ কখনো দেখেওনি। এটুকু আমি মানে গর্ব করে হোক বা চ্যালেঞ্জ করে হোক বলতে পারবো। হ্যাঁ, মানে এখন আপনার এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কষ্টের পর এখন যেই জায়গাটাতে অবস্থান করছেন, এখন আপনি অটোমেটিক্যালি এভরিডে আলহামদুলিল্লাহ একটা মানে পজিশনে আছেন। জি, আলহামদুলিল্লাহ। আমি অলরেডি আমার যেটা ছিল, আমি প্রত্যেকটা সময় আমি প্ল্যান করে রাখতাম আমার যে ইয়েগুলো, যে এই প্ল্যানগুলো কিন্তু আমার আজকে করা না, আমি আজ থেকে অনেক আগে থেকে করা। আমি জাস্ট জিনিসগুলো স্ট্রাগলে শুরু হয়েছে আজ থেকে আরো 13 বছর আগে, এবং আমি জিনিসগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করার জন্য কাজ করছি আর কি। এবং এখানে আমি শুধু একা কাজ করছি না, আমার পুরো টিম কাজ করছে। তাদের মানে কোঅপারেশন আছে, টিচারদের কোঅপারেশন আছে, গার্ডিয়ানদের কোঅপারেশন আছে। না হলে আমি তো আজকে এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না। এবং আমি মানে আগেও বলেছি, এখনো বলছি যে আমি আজ 13 বছর আগে যখন আমাকে সবাই অনেক নেগলেক্ট করতো, তুই কি করতেছিস, তোর আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তারা তো অনেক ভালো ভালো স্যালারি, ভালো জায়গায় জিপিতে জব করছে, অন্যান্য জায়গায় জব করছে, ভালো ব্র্যান্ডেড কোম্পানিতে জব করছে, তুই তো এটা কি নিয়ে পড়ে আছিস। আমি তখন থেকেই একটা প্রতিজ্ঞা করেছি, না, আমি আমার বিজনেসকে এমন বা আমার এই ইন্ডাস্ট্রিকে এমন একটা পজিশনে নিয়ে যাব যেটাকে মানুষ অন্যভাবে চিনবে। এবং এই আত্মবিশ্বাসটাই প্রত্যেকটা মানুষের প্রয়োজন। ভাইয়া, যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? দেখুন, উদ্যোক্তা হতে গেলে বা ব্যবসায়ী হতে গেলে আমি যেটা মনে করি যে প্রত্যেকটা উদ্যোক্তা বা ব্যবসায়ীর প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য এবং লেগে থাকার প্রবণতা। আপনি যদি একটা কাজে লেগে না থাকেন, এক ফেলিওর আসবে। আমার লাইফেও অনেক ফেলিওর আসছে, বাট আমার টার্গেট ছিল যে না, আমি এখান থেকে উঠে দাঁড়াবো এবং আমি আমার যেই ফিউচার প্ল্যানটা আছে সেইভাবে আমি কাজ করব। তো পেশেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে অনেস্টি। আপনার ব্যবসার সুনাম, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখেন যে হাজি বিরিয়ানির কথা বলি, এদের কিন্তু সুনামটা আছে, বা ব্র্যান্ডেড যেইগুলো কোম্পানি আছে, সেটা ফুডের হোক বা অন্যান্য জায়গার হোক, এরা কিন্তু সুনামের টিকে আছে এবং ওদের বিজনেসটা সুনামের জোরেই কাজ করছে আর কি। তো অনেস্টিটা থাকা লাগবে ডেফিনেটলি। আপনি কি প্রোডাক্ট বা কি সার্ভিস দিচ্ছেন, কতটুকু এটা অথেন্টিক, সেটা আপনার ক্লায়েন্টদেরকে বুঝাতে হবে। আপনার যতটুকু আপনি পারবেন সেটাও বুঝাতে হবে, যতটুকু আপনি পারবেন না সেটাও বুঝাতে হবে। আপনি বলবেন একটা, আপনি দিবেন আরেকটা, তাহলে আপনার এই শর্ট টার্ম আপনার এখানে ইয়েটা হবে আর কি, রোলটা হবে। আপনি লং টার্মের জন্য আপনি কাজ করতে পারবেন না। একটা সার্টেন টাইমের পরে, এখন হয়তো বা ভালো চলছে, বাট একটা সার্টেন টাইমের পরে জিনিসটা স্টপ হয়ে যাবে। একজন মানুষের স্বপ্ন, সততা এবং অদম্য পরিশ্রম কিভাবে পুরো সেক্টরটাকে বদলে দিতে পারে, তারিকুল মাহবুব লিও এর গল্পে আমরা ঠিক সেই অনুপ্রেরণাটি পাই। আজকের এই অনুপ্রেরণামূলক গল্পটি শোনানোর জন্য লিও ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী আবার কোনো বিজয়ের গল্প নিয়ে, বিজয়ের গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয়ের কণ্ঠের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।